বলাই একজন গরিব চাষি। মাঠে চাষের কাজ করে সে তার সংসার চালায়। এবছর জমিদারের কাছ থেকে সে যে জমিটা নিয়েছে তাতে ভালো ফসল হচ্ছে না। আর এই নিয়ে বলাইয়ের বউ সব সময় বলাইকে বকাঝকা করতে থাকে। অকর্মা ঠিকই, ভালো খেতে দেবার মুরদ নেই, খালি মুখে বড় বড় কথা। এই মরেছে রে, তা বকবে তো বকবে, আবার বাসন কোসন ভাঙার কি দরকার আছে বউ? এভাবে বাসনগুলো ভাঙিস না বউ, এভাবে বাসনগুলো ভাঙিস না, তাহলে এগুলো যে আর ভাগ্যে জুটবে না রে, জুটবে না। খেতে তো দিতেই পারছো না, তাহলে এগুলো রেখে আর কি করবো? কি করব? তার চেয়ে বরং ভেঙে সুরে তলা করে ফেরিওয়ালাকে দিয়ে দেব। এই সেরেছে রে, বউ আমার তো হেব্বি রেগে গেছে। এই শোন না বউ, আমি তো মাঠে খেটে খুটে যা রোজগার করি তার সবই তো তোর হাতে তুলে দেই নাকি? হ্যাঁ, দিয়ে তো একেবারে কৃতার্থ করেছো। বলি এই কটা টাকায় কি আর সংসার চলে? না ভালো একটু খেতে পারি, না ভালো পড়তে পারি। জমিদারের ওই অলক্ষণে ক্ষেতটা ছেড়ে এবার ভালো একটা ক্ষেতের ব্যবস্থা করো, না হলে বাড়িতে এমন দুবেলা বোম পড়বে। আমি চললাম মাঠে, বাড়িতে তুই একা একাই বোম ফেলে একা একাই পড়। আমি বরং মাঠে গিয়ে ঘাসগুলো ছেটে নেই, কেমন? হ্যাঁ হ্যাঁ যাও, পারো তো শুধু ঘাসই ছাড়তে, পারলে না নিজেকে একটু সেটে সুটে কটা বেশি টাকা রোজগার করতে। আপদ আমার কপালেই জুটেছে। কি হলো, খাবার কি দিবি নাকি? নাকি আজও দিবি না? আজও না খেয়ে থাকতে হবে? ওই দেখো, কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত রাখা আছে, ওটাই নিয়ে খাও। পান্তা ভাত আর কাঁচা মরিচ, আজ যে তোমার কপালে এই জুটেছে সেটাই অনেক। কাল থেকে ভালো বাজার হাট না করলে এটাও জুটবে না, বুঝলে? কি দজ্জাল বউ রে বাবা। আচ্ছা, সবার ঘরের বউরাই কি এমন দরজাল হয় নাকি, আর এমন ঝগড়াটে হয়? তুই শেষ রে বলাই, তুই শেষ। বলাই খেতে গিয়ে তার সবজিগুলো দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো। কাল অবধি তো সবজিগুলো বেশ ভালোই ছিল, কিন্তু আজ আজ যে একেবারে সব সবজি শুকিয়ে গেছে। দেখে দেখে আজ ঘাসগুলো বেছে নেই, কাল না হয় খেতে জল দিয়ে দেখব কি হয়। ও খেতে জল দিয়ে আর কোনো কাজ হবে না গো দাদা। কেন দাদা, আসলে এই ক্ষেতের রহস্যটা কি বলো তো? দাদা, জমিদারের এই খেতে কোনো বছরই সবজি হয় না, ফসল সব নষ্ট হয়ে যায়, নয় পুইরা যায়। আর এই জন্যেই জমিদার এইবার সাইধা তোমার এই ক্ষেতটি দিছে, বুঝলাম ইয়া। বলো কি দাদা, তাহলে তো এবার আবার সর্বনাশ হবে। ফসল না হলে তার ঋণ শোধ করতে পারবো না আমি। ঋণ যদি সুদে আসলে দ্বিগুণ হয় তবে জমিদার আমাকে ভিটে মাটি ছাড়া করবে গো। এইটা তো তার ফোন দি, কত মানুষকে এই ক্ষেত চাষ করবার দিয়া সর্বনাশ কইরা দিল। যখনই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হইছে সেই গ্রাম সারা হইছে, বুঝলা? ব্যাটা সুদখোর জমিদারের পেটে পেটে এত শয়তানি। আমার নামও বলাই, দেখি আমাকে কিভাবে গ্রাম ছাড়া করো। আর ভাইবা কোনো লাভ নাই গো দাদা, যা হবার তা হইয়া গেছে। এবার আমি আসি গো দাদা। বলাইয়ের বেশ কিছু মুরগি, দুটো রাজহাঁস ও গোয়াল ঘরে দুটো গাভী ছিল। সেদিন রাতে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন তাদের বাড়িতে দুটো চোর ঢুকলো। দাদা, এ বাড়িতে তো দেখছি অনেক কিছু চুরি করার মতো আছে গো। কাল তো জমিয়ে মহাভোজ করতে পারবো। আরে গাধার বাচ্চা, আস্তে 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 মুখ চেপে কথা বল। গেরস্ত জায়গা গেলে তরে মহাভোজ জন্মের মতো করাবো। আজ এই হাঁস দুইটা নিমু, কাল মুরগি আর গাভী দুইটা নিমু, বুঝলি? কেন কেন আজ শুধু হাঁস নেব কেন? আরে সত্যি তুই একটা গাধা রে, গাধা। আরে রাজহাঁস খুব শক্তিশালী হয়, যখন গায়ের তোরে প্যাক প্যাক করব তখন গেরস্ত আইসা রাম ধোলাই দেব, বুঝলি?
তাড়াতাড়ি করে হাঁস দুইটা নে আর ভাগ। চোর দুটো চুপি চুপি রাজহাঁস দুটোকে চুরি করে নিয়ে গেল। পরের দিন সকালে বিমলা যখন তার হাঁসের খামারের কাছে গেল, রাজহাঁস, আমার রাজহাঁস কোথায়? হায় হায়, আমার রাজহাঁস নিল কি? কাল আমি হাঁস দুটোকে উঠালাম নাকি? উঠালাম তো, তবে তবে হাঁস দুটো গেল কোথায়? ওগো ওগো, শুনছো নাকি? আর এই আপত্তির ঘুম কেন ভাঙছে না? আবার সকাল সকাল বোম ফাটানো শুরু হয়েছে। যাই গিয়ে দেখি আবার কি হলো। মানে আর কোনো শান্তি নেই। কি গো, কি হলো আবার বলো তো? ওগো ওগো, দেখো না, আমার হাঁস দুটি খামারে নেই গো। নিশ্চয়ই চোরে চুরি করে নিয়ে গেছে। কি হলো বলো তো? যদি হাঁস দুটো খেয়ে ফেলতাম তবে মন খেয়েও একটু সান্ত্বনা দিতে পারতাম গো। তুমি হাঁসের মাংস কত পছন্দ করো। সেটা তো এখন বুঝতে পারছিস বউ, আগে তো বুঝিসনি। তুই আর কাঁদিস না বউ, কাঁদিস না। আমি তোকে আবার রাজহাঁস কিনে দেব। প্রতিদিনের মতো বলাই তার খাবার নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে দেখা হলো ক্ষুধার্ত এক বুড়ির সাথে, যার পোশাক ছিল খুবই জীর্ণ শীর্ণ অবস্থা। খুব যে খিদে পেয়েছে, খিদে যন্ত্রণায় যে কিছু দেখতে পাচ্ছি না। যার তোরেই যাচ্ছি সেই শুধু দূর ছাই করছে। ওহ, কি দুর্গন্ধ রে বাবা! এই গন্ধ আবার কোথা থেকে আসছে? এটা তো মনে হচ্ছে ওই বুড়ির গা থেকে আসছে। কেউ কি নেই? কেউ কি নেই? বড্ড শীত করছে, মাথাটাও বড্ড ব্যথা করছে। ও বুড়িমা, সেই কখন থেকে একা একা বকেই চলেছ? তা একা একা এমন ভাবে কি বলছো গো? খাবার খাবার হবে বাবা, তোর কাছে একটু খাবার হবে? আমার খুব খিদে পেয়েছে। খাবার বলতে এই পান্তা ভাত আর কাঁচামরিচ ছাড়া আর কিছুই নেই গো বুড়িমা। আপাতত এটা হলেই হবে রে বাছা। এই পান্তা ভাতই আমার কাছে রাজভোগের সমান। আচ্ছা বেশ, এই নাও তুমি খাও, আমি এখানে বসছি। দে দে বাবা, কে মনটা জুড়াক, দে বাবা দে। আহ, বুড়িমা এই বাসি পান্তাগুলো কত তৃপ্তি নিয়ে খাচ্ছে। কদিন বাদেই আমরাও হয়তো এমন তৃপ্তি নিয়েই খাবো, কারণ কদিন পর থেকে তো আমাদের ঘরে কোনো খাবার থাকবে না। কি রে বাবা, এইভাবে কি দেখছিস? আমার খাওয়া নাকি? পান্তা ভাত তুমি কত তৃপ্তি নিয়ে খাচ্ছ। যদি আমার সামর্থ্য থাকতো তবে তোমাকে আমি ভালো খাবার খাওয়াতে পারতাম বুড়িমা। এটাই আমার জন্য খুব ভালো খাবার রে। তুই মানুষটিও খুব ভালো। আমার গায়ে এত বাজে দুর্গন্ধ থাকার পরও তুই আমার কাছে বসে আছিস। মানুষ বলতে সবাই সমান। কেউ গরিব বলে তাকে অবহেলা করা মোটেও ঠিক না। তোমার গায়ে গন্ধ বলে তো আর তোমাকে এমন অবস্থায় রাখা ঠিক হবে না। কি সুন্দর কথা! মুখের কথাই হলো মূল্যবান জিনিস। এই নে বাবা, এই রাজহাঁসটা নে, এটা তোর কাছে রেখে দে বাবা। তুমি বুঝলে কি করে গো বুড়িমা আমার একটা রাজহাঁসের দরকার? কিছু প্রশ্নের কোনো উত্তর নেই, সঠিক সময় হলে নিজেই বুঝতে পারবি। তবে এই রাজহাঁসটি তোকে কিছুর পথ দেখালে সেটা অনুসরণ করিস, কাজে লাগবে তোর। রাজহাঁস আবার কি পথ অনুসরণ করবে? আজ আমি আসি রে বাবা। বলাই খুশি মনে রাজহাঁসটি নিয়ে বাড়ি ফিরে এলো। বউ, ও বউ, আরে ও বউ, বউ! অমন গলা ফাটিয়ে চিৎকার করছো কেন শুনি? যা বলার তা বলো, আমার এখন মন ভালো নেই। এই নে, তোর মন ভালো করার ঔষধ নিয়ে এসেছি। রাজহাঁস? তুমি আমার জন্য রাজহাঁস এনেছো?
বউ, একটা বুড়িমা আমাকে ভালোবেসে এই রাজহাঁসটি দিয়েছে। বুঝলাম না বুড়িমা কিভাবে যে বুঝলো আমাদের একটা রাজহাঁসের দরকার। রাজহাঁস এনেছো, খুব ভালো করেছো। আমি খুব খুশি হয়েছি। তবে এখন আমার রাজহাঁসটি চাই না। ও মা, কেন বউ, কেন? তুই তো রাজহাঁসের জন্য সেই সকাল থেকেই কেঁদে চলছিস, তবে এখন আবার চাই না কেন? কেন গো, তোমার কি আমাকে দেখে পছন্দ হয়নি? আমাকে কেন তোমাদের কাছে রাখবে না বলো? হ্যাঁ গো, তুমি আগে বলবে না যে রাজহাঁসটি কথা বলতে পারে? আরে বউ, এটা তো আমি নিজেও জানতাম না। তবে তোকে কিভাবে বলি বলতো? এখন বলো, তোমাদের কাছে কি আমাকে রাখবে নাকি আমাকে বিক্রি করে দেবে? ওগো, কথা বলা রাজহাঁস তখন বিক্রি করলে তো অনেক পয়সা পাবো, আর তোমার কোনো কষ্ট করতে হবে না। আমাকে বিক্রি করলে সীমিত পয়সা পাবে, যা দিয়ে তোমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবে। কিন্তু আমাকে রেখে দিলে সারা জীবন তুমি ভালোভাবে চলতে পারবে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না। এবার সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবে? না না বউ, এই রাজহাঁসটি বিক্রি করব না, এটা আমাদের কাছেই রেখে দেব। রাখো, আমার কোনো আপত্তি নেই। যদি রাজহাঁসটি রেখে কোনো উন্নতি না দেখি, তবে তোমার কিন্তু খবর আছে, এই বলে দিলাম। খবর তো সব সময় হাতেই থাকে, আর কি খবর হবে? চল রাজহাঁস, তোকে খামারে রেখে আসি, খামারে রেখে কাজে যাব। শোনো চাষি, চাষের কাজে মন দাও, সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? কতবারই তো জমিটা কোপালাম, বুঝলি তো রাজহাঁস। এবার হয়তো শেষ চাষ, এরপর জমিদার জমিটাও নিয়ে নেবে, আর ভিটামাটিও নিয়ে নেবে। বলাই রাজহাঁসের সাথে আরো কিছু সময় কথা বলে তার খেতে চলে গেল। ফলনগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর কত সার পানি দেব এতে? তবে কি এবার সত্যি সত্যি আমাকে গ্রাম ছাড়তে হবে? শোনো চাষি, চাষের কাজে মন দাও, সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? আমি চিন্তা করছি কেন, বুড়িমা যে বলেছিল রাজহাঁস পথ দেখালে আমাকে সেটা অনুসরণ করতে। তবে তবে আমি জমিটা ভালোভাবে কুপিয়ে দেখি তো। কি গো, অমন হাঁপাতে হাঁপাতে এসেছো কেন? আবার হাঁপাতে হাঁপাতে যাচ্ছ কোথায়? মাঠে গো বউ, মাঠে। তুমি রাজহাঁসটিকে খেতে দিও, আমি সময় মতো চলে আসবো। যাক বাবা, এর আবার কি হলো? কখনো তো এত ছুটে ফুটে কাজ করতে দেখিনি। বলাই তার পুরো ক্ষেত কোপানোর পর ক্লান্ত হয়ে ক্ষেতের আইলের ওপর বসে পড়ল। হঠাৎ তার চোখ পড়ল দূর আকাশের কোনো এক সাদা পাখি তার দিকে এগিয়ে আসছে। আরে, এ তো আমার সেই রাজহাঁস। এ খামার থেকে বের হলো কিভাবে? কি অবাক হচ্ছ নাকি? আমি সব থেকে ক্ষুদ্র জিনিসও হতে পারি, অতি ক্ষুদ্র হয়ে তোমার খামার থেকে বের হয়ে এসেছি আমি। কিছু বলার আগেই তুমি কত সুন্দরভাবে বুঝে যাও। তুমি তো দেখছি আমার দেওয়া পথ অনুসরণ করছো। তোমার এই ক্ষেতে এমন কিছু আছে যার জন্য তোমার ক্ষেতে কোনো ফসল হয় না। এখন তুমি সেটা খুঁজে বের করো। কি এমন আছে যেটা আমি খুঁজে বের করব? এছাড়া এত বড় ক্ষেতে কিভাবে খুঁজবো আমি? বুদ্ধি দিয়ে খোঁজো, আমি জানি তোমার বুদ্ধি শক্তি অনেক ভালো। তবে কি রাজহাঁসটি সেই গর্তের কথা বলেছে? যাই দেখি তো, গর্তটা আর একটু খুঁড়ে দেখি। এটা তো নিচ পর্যন্ত সিঁড়ি দেখা যাচ্ছে। তবে কি এর ভেতরে সেই গল্পের মতো পাতালপুরি নাকি? এই পথ ধরে তুমি এগুতে পারো, তবে সাবধান, এখানে এমন একটি সিঁড়ি আছে যেটি ভাঙা। তুমি সেই সিঁড়িতে পা দিলে সারা জীবনের জন্য এই গর্তের নিচে চাপা পড়ে থাকবে। কিন্তু আমি বুঝবো কি করে কোন সিঁড়িটা ভাঙা? নিজের বুদ্ধি দ্বারাই পথ চলো, আমি তো তোমাকে পথের সন্ধান দিয়েই দিলাম। তবে ভাঙা সিঁড়িতে কিছু রাখলে সিঁড়িটা হয়তোবা পরিপূর্ণ হয়ে যেতে পারে। আচ্ছা বেশ, তুমি কি আমার সাথে ভেতরে যাবে?
নাকি ওপরেই থাকবে? তুমি পথ চলো, আমি তোমার সাথেই আছি। বলাই একটা বড় মাটির টুকরো নিয়ে প্রতিটা সিঁড়িতে পা দেবার আগে এক টুকরো করে সিঁড়িতে রাখতে লাগলো। মাঝের একটা সিঁড়িতে মাটির টুকরো রাখতেই সেটা বিদ্যুতের মতো চমক দিয়ে বলাইকে একটা সিন্দুকের সামনে নিয়ে এলো। এটা আমি কোথায় এলাম? এ তো মনে হচ্ছে পাতালপুরীর একটি ঘর। আর ওই তো সিন্দুক। কি আছে এই সিন্দুকে? আমার কি সিন্দুকটা খোলা ঠিক হবে? না না না, একবার খুলে দেখতেই হবে। দেখি খুলে। দেখতে পারো খুলে, তবে বেশি লোভ যেন করো না। লোভ যেন তোমার মনে বাসা না বাঁধে। যা কিছু নেবে খুবই সীমিত নেবে। ঠিক আছে, ঠিক আছে আমার বন্ধু। এটা আমি কি দেখছি? এত সব রত্ন, যার এক একটার দাম কোটি কোটি টাকা। না 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 না, আমার লোভ করা যাবে না। আমি এই একটা রত্ন নেব। এই একটা রত্ন বিক্রি করলে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো। বলাই সিন্দুকের ভেতর থেকে বেছে একটা সোনালী রঙের রত্ন নিল। রত্নটি হাতে নেবার সাথে সাথে সিন্দুকটি অদৃশ্য হয়ে গেল। তুমি খুবই বুদ্ধিমান ও সৎ। আমার সবগুলো পরীক্ষায় তুমি জিতেছ। মানে এই একটি রত্নই সিন্ধুকে আসল ছিল। তুমি লোভ করনি বলেই এটা তোমার হাতে এসেছে। যদি লোভ করতে, তবে তুমি কিছুই পেতে না। লোভ করা ভালো না, এটা আমার মা আমাকে বলতো। এছাড়া বুড়িমা তো আমাকে বলেই দিয়েছিল তুমি আমাকে সাহায্য করবে। আমার বিশ্বাস ছিল বুড়িমা কখনো আমার খারাপ চাইবে না। বিশ্বাসেই মিলাই বস্তু। তোমার বিশ্বাসে এই রত্ন মিলেছে। চলো এবার যাওয়া যাক। এখন থেকে এই ক্ষেতে সব রকমের ফসল চাষ করতে পারবে, আর সেটা ভালো হবে। এই রত্নটি এতদিন একটা সৎ মানুষের অপেক্ষায় ছিল, যার জন্য এই ক্ষেতটিতে এতদিন চাষের কাজ হয়নি। বুঝলে? চলো চলো, এবার তাহলে বাড়ি যাওয়া যাক। তুমি যাও, আমি একটু পরেই আসছি। বলাই বাড়ি ফিরে এলো। সে বাড়ি ফিরে দেখলো তার বউ খুব কান্নাকাটি করছে। আরে আরে বউ, তোমার আবার কি হলো? হাত পা ছুড়ে এমন কাঁদতে বসলি কেন বলতো? ওগো ওগো, তুমি এসেছো। জানো, বুড়িমার দেওয়া রাজহাঁসটি আবার চুরি হয়েছে। কে চুরি করেছে আমাদের রাজহাঁসটা? আরে বউ, চুরি হয়নি। রাজহাঁসটি এত সময় আমার সাথেই ছিল। ওমা, তাই নাকি? এইদিকে আমি রাজহাঁসটিকে কোথাও না পেয়ে কত খুঁজে চলেছি। এই দেখো বউ, কি এনেছি আমি। ওমা, এই তো রত্ন। এই কোথায় পেলে তুমি? এসব ওই রাজহাঁস দিয়েছে বউ, ওই রাজহাঁস। হ্যাঁ গো, কাউকে বলো না, ঘরে রেখে দাও। পাঁচকান হলে ডাকাত পড়তে পারে। হ্যাঁ রে বউ, কাল আমি আর তুই শহরে গিয়ে এটা বিক্রি করে আসবো। এবার তোর সব মনের আশা পূর্ণ করব বউ। তোর সব মনের আশা আমি পূর্ণ করব। আজ থেকে রাজহাঁসটি আর বাইরে না গো, ঘরে রাখবো। না হলে চোরে আবার হামলে দিতে পারে। সেদিন রাতে বিমলা ও বলাই জানলার ধারে টেবিলের ওপর রাজহাঁসের কাছে রত্নটি রেখে ঘুমিয়ে পড়ল। সেই রাতে চোর দুটি আবারও বলাই বাড়িতে এলো। আরে কালু, কাল নেই বাড়ির থেকে সব রাজহাঁস বিক্রি করে ফেলাইলাম। আইজ আবার আরেকটা রাজহাঁস দেখতাছি। কই 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 দেখলি আমার রাজহাঁস? আরে ওই দেখ, জানালার কাছে। চল চল, আস্তে আস্তে জানালাটা বাইঙ্গা রাজহাঁসটারে নিয়ে পালাইয়া যাই। বোকা গেরস্ত, চোরের ভয়ে রাজহাঁস ঘরে রাখছে। ওরা তো জানে না যে আমরা ঘর থেকেও চুরি করতে পারি। ওই লালু দেখ, লালু রে, আমাকে কপালটা খুইলে গেল রে লালু। রত্ন? ওমা, এরা রত্ন পেল কোথায়? আরে বোকা, আস্তে আস্তে চল, আমরা রাজহাঁসটিরে বাদ দিয়া এই রত্নটা চুরি করে নিয়ে যাই। আজকের পর থেকে আমাকে আর চুরি করতে হইব না। তারা যে রত্নটি চুরি করার জন্য জানলায় হাত বাড়ালো,
অমনি রাজহাঁসটি তার জাদু শক্তি দিয়ে তাদের দুজনের হাত শক্ত করে জানলার সাথে বেঁধে ফেলত। ওরে কালু কালু, আমার হাতটা জানলায় আটকে গেল কেমনে রে? আমার হাতটা কি কাটা পড়বো নাকি রে? হ্যাঁ রে ভাই, হাতটি এত শক্ত করে বাঁধলো কে? খুব তো ব্যথা লাগতেছে। বাঁচাও, কেউ বাঁচাও আমাগো, বাঁচাও। আরে আস্তে রে আস্তে চিৎকার কর, এরা জায়গা গেলে একটা মাইরও মাটিতে পড়বো না। দুজনের চিৎকার আর কথার শব্দে বলাই ও তার বউয়ের ঘুম ভেঙে গেল। ওগো ওগো, দেখো চোর, এরাই কাল রাতে আমাদের হাঁস চুরি করেছিল, আজ আবার। আজ শুধু রাজহাঁস না, আজ তোমাদের এই রত্নটি চুরি করতে যাচ্ছিল। সাইরা দাও, দয়া করে সাইরা দাও, আমরা আর কখনো চুরি করবো না, আজকের মতো ক্ষমা করে দাও। মনে থাকবে তো? হ সারা জীবন মনে থাকবো। হ্যাঁ গো বন্ধু, এদের আজকের মতো ছেড়ে দাও, মনে হচ্ছে এরা ভালো হয়ে গেছে। ভাগ্যিস সেদিন আমার কথা শুনে রাজহাঁসটি বিক্রি করনি। আমি আর কখনো তোমার মুখের ওপর কথা বলবো না গো। আর এই রাজহাঁসটিকেও আমি আমার সন্তানের মতোই আগলে রাখবো। কালকের পর থেকে আমি আর তোমাদের কাছে থাকবো না গো, আমি আবার ফিরে যাব আমার বুড়িমার কাছে, আবারও এভাবে অন্য কারো সাহায্য করব। তোমরা সবাই ভালো থেকো, কেমন? কি জ্বালায় পড়লাম বলো তো, রোজ রোজ জালে মাছ বাঁধে না, আর যা বাঁধে তাতে তো সংসার চলে না। ঘরে বউয়ের জ্বালা, বাইরে লোকে হাসাহাসি করে। দেখি আর কিছু সময় দেখি, আর কয়টা মাছ পেলে হাটে নিয়ে যাব। ভোলাপুর গ্রামে বাস করে রামু ও তার স্ত্রী। রামু খুবই গরিব জেলে, তার একটা ছেঁড়া জাল আছে, আর সেই জাল দিয়েই সে নদী থেকে মাছ ধরে। কিন্তু ছেঁড়া জালে কিছুতেই যেন মাছেরা ধরা দিতে চায় না, আর এই নিয়ে বাকি জেলেরা রামুকে নিয়ে বেশ হাসাহাসি করে। বুঝলে রামুদা, এবার এই ছেঁড়া জালটা ছেড়ে ভালো একখানা জাল কিনে ফেলো। রোজ রোজ এভাবে মাছের আশায় বসে থাকলে একদিন দেখবে তোমার কোমরে মরিচা পড়ে যাবে গো। সে গেলেও বাঁচি গো, অন্তত বউয়ের গালমন্দ থেকে তো বাঁচবো। আজও সেই 2-4টে মাছ জালে বাঁধলো। যাই, এই দুটো নিয়েই বাড়ি ফিরি। এ কি, তুমি আজও খালি হাতে ফিরলে? কি করবো বউ, সেই সকাল থেকে টাটকা রোদে পড়ে নদীর ধারে বসে থাকি জালটা নিয়ে, কিছুতেই মাছ বাঁধে না। এতে আমার কি দোষ বলো তুমি? তা কি ঘন্টর ছেলে তুমি শুনি? সে রোজ রোজ মাছেরাও তোমাকে ফাঁকি দেয়? বলি একখানা ভালো জাল কিনে তো নদীতে মাছ ধরতে যেতে পারো নাকি? ওমা, জাল কিনবো, তার টাকা পাবো কোথায়? ভালো একটা জাল কিনতে হলে তো ভালো টাকারও দরকার, তাই না? কাজ করতে পারো না? কাজ করে কিনবে, দরকার হলে নিজের রক্ত বিক্রি করবে। সত্য সব আজগুবি কথা। এই নাও, এটা বিক্রি করে একটা জাল আর ঘরের জন্য কিছু খাবার নিয়ে আসো। না খেয়ে এইভাবে দিন কাটানো যে আর সম্ভব না। কিন্তু এটা তো মা তোমাকে মুখ দেখে দিয়েছিল, মায়ের হাতের শেষ স্মৃতিটুকু তুমি এভাবে নষ্ট করে দেবে? পেটে যে একটা দানা পানি কিচ্ছু পড়ছে না, এই টিকলিতে তো আর খেতে দিচ্ছে না। শুধু শুধু ঘরে রেখে আর কি করব? একটা কাজে লাগিয়ে যদি উপকার হয় তবে তোমার মাও খুশি হবে। বেশ বেশ বউ, আমি তাহলে এটা বিক্রি করে রেখে আসি। রামু টিকলিটি শেখরার কাছে বিক্রি করে একটা জাল আর কিছু আনাজপাতি, কিছু মরিচের ও বেগুনের চারা কিনে বাড়ি ফিরে এলো। এ কি, তোমায় কি নিয়ে আসতে বললাম বাজার করে? তুমি সবজির সাথে বেগুন আর মরিচের চারা কেন আনলে? সব সময় তো হাতে টাকা পয়সা থাকে না, তাই ভাবলাম এগুলো লাগিয়ে দেব। টাকা হাতে পেলেই হয়? টাকা হাতে পেলে শুধু বাজে নষ্ট করার ধান্দা। আপত্তির ঘাড়ে যে কি দেখে বাবা মা চাপিয়ে দিয়েছিল কে জানে, কোনো মোড়ক নেই এর। ঠিকই বলেছ, এই নাও বউ, জালও এনেছি। উদ্ধার করেছো আমায়, একেবারে উদ্ধার করে দিয়েছো। সেই তো ঘরের জিনিস বিক্রি করে জালটা কিনে নিয়ে এলে, নিজের তো আর মোড়ক নেই।
কি মুখরা বউরে বাবা, বাবা রে বাবা, বাড়িতে টেকাই মুশকিল। যা তাও ভালো করে শুনতে পারিনি। পরের দিন সকাল সকাল রামু নদীতে যাবার জন্য ঘর থেকে জালটি নিয়ে বের হয়, আর তখনই পেছন থেকে এসে তার বউ ডাকে। হ্যাঁ, বের হলাম। ঝাড়ু কাঁধে কেন বউ? এভাবে কি দেখছো আমার দিকে? তোমাকে ছাড়তে আসেনি, মুখে ছাড়তে এসেছি। শোনো, নিজের শখের টিকলিটি বিক্রি করে তোমার জাল কিনে দিলাম। আজ যদি মাছ না নিয়ে বাড়ি ফেরো, তবেই ঝাড়ু দিয়ে ছাড়বো। মাছ না নিয়ে বাড়ি ফিরবে না, এই বলে দিলাম। আচ্ছা বউ, তাহলে আমি গেলাম গো। কাল মহাজনকে বলে তো নৌকাটা ভাড়া নিলাম। প্রতিদিন নৌকা ভাড়া 50 টাকা। যদি মাছ না পাই, নৌকা ভাড়া কিভাবে দেব? যা হয় পরে ভাবা যাবে, আগে গিয়ে দেখি। রামু নদীতে পৌঁছে জাল নিয়ে নৌকা বাইতে লাগলো। আজ অনেক অনেক দূরে যাব, যেখানে কোনো মানুষ যায় না, তবেই মাছ পাবো। আজ যদি মাছ নিয়ে বাড়িতে ফিরতে না পারি, তবে বউ আমাকে আস্ত রাখবে না। দেখব আজ জালে মাছ না বেঁধে কোথায় যায়। আজ মাছ নিয়েই বাড়ি ফিরব। জালটি বরং এখানেই ফেলি। না, আমার কপালে মনে হয় কিছুই নেই। কি হলো তা কে জানে। এত চেষ্টার পরেও কেন যে আমার জালে মাছ বাঁধে না। নতুন জাল কিনলাম, তবুও বাঁধে না। তবুও কপাল খুলবে যদি আরেকটু চেষ্টা করো। চেষ্টার তোর কমতি রাখিনি। কত রকম ভাবেই তো চেষ্টা করলাম, কিন্তু সেই ফুটো কপাল আমার। নদীর ভেতরে আছে একটা প্রাসাদ, তার চারিপাশে আছে সোনালী মরিচ গাছ, সোনালী মরিচ গাছ। সোনালী মরিচ গাছ? হ্যাঁ, সোনালী মরিচ গাছ। যে একবার সেই সোনালী মরিচ খাবে, তবে সে মনে মনে যাই বলবে তাই পাবে। সত্যি সত্যি বলছো তুমি? তাহলে আমি সেই সোনালী মরিচ খেতে চাই। যা মনে মনে বলবো তাই পাবো। তাহলে আমার আর এভাবে কষ্ট করতে হবে না। তবে তবে এভাবে দাঁড়িয়ে কেন? ঝাঁপ দাও, ঝাঁপ দাও নদীতে। রামু নদীতে ঝাঁপ দিয়ে নদীর একেবারে নিচে পৌঁছল। এ কি? আমি তো জলের নিচেও নিঃশ্বাস নিতে পারছি। এটা তো আমাদের পৃথিবীর মতো, হাঁটা চলা সবই করতে পারছি। কোথায় সেই প্রাসাদ? কোথায়? কোথাও তো দেখছি না। দেখি তো, আর একটু সামনে গিয়ে দেখি। এই তো সেই প্রাসাদটি। মাছটির কথাই তো ঠিক। চারপাশে সোনালী মরিচগুলো কেমন চিকচিক করছে। আগে গিয়ে আমি একটা সোনালী মরিচ খেয়ে দেখি তো। আমাকে স্পর্শ করার আগে আমার দুটি প্রশ্নের উত্তর দাও, তারপর আমাকে স্পর্শ করো। প্রশ্নের উত্তর? কি প্রশ্ন? কিন্তু আমি যদি উত্তর দিতে না পারি? তাহলে আর কি? তাহলে তুমি তো আমার মতো এমন সোনালী মরিচে পরিণত হবে। এটা কোনো কথা? আমার মতো বোকাশোকা একটা মানুষ কিনা দেবে এই প্রশ্নের উত্তর? সোনালী মরিচ খেতে এসে আমি তো নির্ঘাত সোনালী মরিচ হয়ে যাব। কি হলো, করবো নাকি প্রশ্ন? হ্যাঁ, করো করো। যা কখনো উঠছে না, অথচ সেই দিনই আকাশে থাকি। উড়ে না, অথচ আকাশে থাকে। সেটা, হ্যাঁ, সেটা হলো আকাশের চাঁদ। তুমি সঠিক উত্তর দিয়েছ। এবার পরের প্রশ্ন, যে নিজেকে ঝুলে অন্যকে আলো দেয়। মোমবাতি। তোমার উত্তর সঠিক হয়েছে। তুমি একটা সোনালী মরিচ যেখান থেকে খেতে পারো। মরিচটি খেয়ে তো কোনো ঝালই বুঝলাম না, এটাতে কোনো স্বাদই তো বুঝলাম না। এই মরিচ তুমি খেয়েছো মানে এখন থেকে মনে মনে তুমি যেটা বলবে সেটাই হবে। কিন্তু মাছটি তো বলেছিল আমার সব ইচ্ছে পূরণ হবে। তুমি মনে মনে যা বলবে সেটাই তো ইচ্ছে। মনে ইচ্ছে না জাগলে কি মানুষ সেটা মুখে বলে? হ্যাঁ, সেটাও ঠিক। তবে সাবধান, এটা অপব্যবহার কিন্তু করা যাবে না। যখন তখন ডগরি বসে এটা ওটা চেয়ে লাভের চেয়ে ক্ষতি হতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ। আমার তেমন কোনো লাভ নেই গো।
আমার সীমিত হলেই যথেষ্ট। এবার এবার যে আমাকে যেতে হবে। তুমি যাচ্ছ, আমাকেও সাথে নাও। আমি তোমার সাথে তোমার পৃথিবী দেখতে চাই। বেশ বেশ, তাই চলো। রামু মরিচের গাছটি নিয়ে নদীর ওপর উঠে আসে আর তার জালটি নিয়ে নৌকা বেয়ে কুলে ফিরে আসে। নদীতে দেখা হয় রাকেশ নামে সেই ছেলের সাথে। রামুদা, ও রামুদা, আজও বুঝি একটা মাছও পেলে না? না পেলাম না, তাতে তোদের কি? রোজ রোজ আমাকে নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন বলতো? আরে দাদা, আমার খেপে গেছে। তোমার কপালে ওই মরিচের চারাই আছে, বুঝলে? মাছ তোমার কপালে নেই গো, মাছ তোমার কপালে নেই। আমার কপালে সোনা থাকবে, তোদের কপালে মাছের মও যেন না থাকে। তোমার দোয়াতে যদি নদী শুকতো তবে সব মাছ তো তুমিই পেতে। যাও, ফুটো এখান থেকে, যাও তো। আসছে। আরে, আমাদের মাছগুলো সব কোথায় গেল? দিনুদা, ও দিনুদা। আমি তো তাই দেখছি গো দাদা, সব মাছ তো সাথে সাথে উধাও হয়ে গেল। ওই ব্যাটার কথাই তো দেখছি বিষ আছে। হায় হায় গো, ওর কথাই তো নদীও শুকাতে পারে দেখছি। কি হবে তখন? রামু মরিচের চারাটি নিয়ে বাড়ি ফিরে এলো। রমা রান্না করছিল, সে রামুকে দেখে এগিয়ে এলো। এ কি, মাছ কই? আজও মাছ পাওনি? আসলে বউ, সারাদিন বসে কোনো মাছ পাচ্ছিলাম না। কথা দিচ্ছি কাল থেকে বেশি বেশি করে মাছ আনবো, বুঝলে? হতভাগা অপয়া হতস্তারা, আজ বুঝলাম এতদিন শুধু বসে থেকে থেকে মাছ না ধরে বাড়ি ফেরা হতো। আরে না রে বউ, শুধু শুধু কেউ কি আর বসে থাকে নাকি? বাড়ি থেকে এক্ষুনি দূর হ। আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। অকর্মার ঠিকই, কোনো কাজে মুরদ নেই। এই যে বলে দিলাম বউ, আমার মুরদ নিয়ে কোনো কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। মুখ খুলিস না আমার, বলে দিলাম। খারাপ হবে? কি খারাপ হবে শুনি? মরিচ গাছ দিয়ে বাড়ি সাজাচ্ছে, আবারও দেখো কোথা থেকে একটা মরিচ গাছ তুলে এনেছে। দূর হ, বাড়ি থেকে দূর হ। সত্য সব আবর্জনা। তোর মুখটা কি বন্ধ হতে পারে না? সারাদিন কানের কাছে মাছির মতো ঘ্যান 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 করিস। আমার মুখ, ও গেছে গেছে গো, মুখ বন্ধ হয়ে গেছে। এবার আমার কানেরও শান্তি, আমার মাথারও শান্তি, আমার মনেরও শান্তি। লাভ নেই বউ, লাভ নেই। আজ থেকে তোমার মুখটি এমন বন্ধই থাকবে। মরে গেলাম গো। এ কি দজ্জাল বউ গো তোমার ছেলে? আমার কোমরটা ভেঙে গেল গো। ইস, তোমার এমন দজ্জাল বউ জানলে তোমার সাথে কখনো আসতুম না। দুঃখিত, আমি খুবই দুঃখিত। এখন থেকে আমাদের সাথে আর কেউ বকবক করতে পারবে না। ওর মুখটা দেখো, একেবারে এঁটে গেছে। যাও, আমাকে তোমার বাগানে লাগিয়ে দাও আর আমাকে জল দাও। ইস, খুব জল তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ, চলো চলো। ব্যাস, এবার তুমি থাকো। আজ আমি একটু শান্তিভাবে বিশ্রাম নেই। কানের কাছে কোনো বক বক নেই। আরে, সেই কখন থেকে কি করছো বলো তো? কি, মুখ খুলে দেব? দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দিতে পারি একটা শর্তে, আর কখনো এমন ঝগড়াঝাটি করবে না। বলো বলো। ঠিক আছে, এবার মনে হচ্ছে তুমি ভালো হয়ে গেছো। কথা বলো বউ, কথা বলো। আটকানো মুখ খুলে যাও। বাবা গো বাবা, আর একটুর জন্য দমটা বেরিয়ে যায়নি। তুমি কি গো, তোমার কথা এমন বিষ হলো কিভাবে? কিভাবে তোমার ওই মরিচ গাছ কথা বলছে? আরে আস্তে আস্তে, একটু দম নিয়ে কথা বলো।
তবে আর যাই হোক, এখন থেকে সাবধানে কথা বলতে হবে। আমার কথাই তো সর্বনাশ দেখছি। ওমা, তাই নাকি? তাহলে চলো না, সোনালী মরিচ গাছটির সাথে আরেকটু দেখা করে আসি। তারা দুজন মিলে সোনালী মরিচ গাছের কাছে গিয়ে দেখলো গাছে সোনার মরিচে পরিপূর্ণ হয়ে আছে। ওমা, এ তো সব সোনা। আরে না রে বউ, সব সোনা না, এই মরিচের রং সোনালি। না গো জেলে, এইসব সব সোনার মরিচ। তোমার পৃথিবীর জল খেতে পেয়ে আমার কাছে সোনালী মরিচগুলো সব সোনায় পরিণত হয়েছে। এ সোনা! আমার কাছে যত জল দেবে তত সোনার মরিচ পাবে। হোগো, মরিচগুলো তাড়াতাড়ি উঠাও আর শ্যাকটার কাছে গিয়ে বিক্রি করে এসো। না গোগিন্নি না, আমাদের এখানে এই সোনা বিক্রি করা যাবে না। লোক জানাজানি হলে আমাদেরই ক্ষতি, বুঝলে? ঠিক আছে গো, আরো কিছু সোনার মরিচ তুলে সব একসাথে শহরে বিক্রি করে এসো। তারা সোনালী মরিচ গাছে রোজ জল দিত আর গাছ থেকে সোনার মরিচ ছিটত। পরপর কিছুদিন সোনালী মরিচের গাছ থেকে সোনার মরিচগুলো তুলত। বউ, অনেকগুলো মরিচ হয়েছে, কিন্তু এবার এগুলো নিয়ে তাহলে শহরে যাওয়া যাক, চলো। এত সোনা, আমার যেন চোখ চুরিয়ে যাচ্ছে, বুঝলে তো? আমার তো একেবারে চোখ চুরিয়ে যাচ্ছে। তুমি আজ এগুলো শহরে নিয়ে যাও, কালকের ভেতর ফিরে এসো। আস্তে আস্তে রামু সোনার মরিচ বিক্রি করে বাড়ি গাড়ি করলো, যেটা তারা সারা জীবনেও করতে পারত না। সে সব কিছু এখন তাদের হাতের নাগালেই ছিল। বুঝলে বউ, আমি ভেবেছি এই সোনার মরিচগুলো ছোটখাটো শেকরার কাছে বিক্রি না করে শহরে কোনো বড় পার্টির কাছে বিক্রি করব। সেটা ভালো মনে হয় সেটাই করো, তবে এবার কিন্তু আমার একখানা সোনার পালঙ্ক গড়ে দিতে হবে। না না, শুধু শুধু সোনা আমি অপচয় করব না। এবার এই সোনাগুলো বিক্রি করে আমি গ্রামের মানুষকে সাহায্য করব। ওমা, গ্রামের মানুষের আবার কিসের অত অভাব পড়লো? কারো বাড়ির অভাব, কেউ কেউ টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না, কারো খাদ্যের অভাব। সবাইকে আমি সাহায্য করব। এসেছে আমার দাতা, নিজের ঘরে ফুটো চাল, মানুষের ঘর সারাই করবার ইচ্ছে। কয়েকদিন পর রামু অনেকগুলো সোনার মরিচ একত্রিত করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে রমা মনে মনে ফোন দিয়ে আসলো, আচ্ছা, আমি যদি এই সোনার মরিচ গাছে বেশি বেশি জল দিই তবে তো বেশি বেশি সোনার মরিচ হবে। একবার মরিচ তুলবো, আবার জল দিব, তারপর আবার মরিচ তুলবো, তারপর আবার জল দিব। এমন করে বেশি সোনার মরিচ নিয়ে আমি একটা সোনার পালঙ্ক গড়ব। ওকে বলা যাবে না, তাহলে তো কিছুতেই রাজি হবে না। এই তো সোনার মরিচ, এগুলো তুলে আমি তোমায় আবার জল দেব। যত জল দেব তত সোনার মরিচ পাবো। বেশ কয়েকবার জল দেবার পর সোনালী মরিচ গাছ ক্লান্ত হয়ে রমার কাছে অনুরোধ করে বলল, আমাকে আর জল দিও না, আমি যে খুব ক্লান্ত হয়ে পড়েছি। তুই ক্লান্ত হয়ে গেলে আমার বয়ে গেছে। আমার মরিচ চাই, সোনার মরিচ, বেশি বেশি সোনার মরিচ চাই। না না, এখানে আর থাকা যাবে না। এর মানে এদের অন্তরে লোভ জন্ম নিয়েছে। আমি যদি আর কিছুদিন এদের সাথে থাকি তবে এরা আমাকে মেরেই ফেলবে। এই লোভের শাস্তি তুই পাবি, তুই অবশ্যই পাবি। বউ, ও বউ, কি করছো এখানে? মরিচ গাছের সাথে গল্প করছো নাকি? ইয়ে মানে, হ্যাঁ, তুমি বাড়িতে নেই, একা একা আর কি করব, তাই মরিচ গাছের সাথে গল্প করছিলাম। এই নাও বউ টাকা। দেখো কত টাকার সোনার মরিচ বিক্রি করেছি। সবই আমার এই মরিচ গাছের প্রতিদান। টাকাগুলো যত্ন করে রেখে দাও। আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? আর বলো না, শহরে যাবার সাথে সাথেই বড় পার্টি পেয়ে গেছি। তাদের সাথে সোনা বিক্রির কথা বলতেই তারা রাজি হয়ে গেল। এবার থেকে আমাদের বাড়িতে এসে সোনার মরিচ নিয়ে যাবে গো। খুব ভালো হবে, কষ্ট করে তোমাকে আর বাইরে যেতে হবে না। ঘরে চলো গো, ঘরে চলো, বড্ড ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম প্রয়োজন।
তোমার আবার কি হলো গো সোনালি মরিচ, কাঁদছো কেন? তোমাদের পৃথিবীর জল খেয়ে খেয়ে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমার নদীর নোনা জল খেতে হবে, না হলে যে আমি আর শক্তি পাবো না। আমি শক্তি না পেরেছি তোমাদের সোনার মরিচ দিতে পারবো না। ওমা, এই কথা? আচ্ছা বেশ বেশ, তাহলে আমি তোমাকে এক্ষুনি নদীর জল এনে দিচ্ছি। না গো না, আমাকে নদীতে নিয়ে চলো। কিছু সময় নদীর জলে ডুবিয়ে রাখলে আমি আবারও আগের মতো শক্তি ফিরে পাবো। আচ্ছা বেশ, তাই চলো। তোমার বউ আমাকে তুলুক, কালকের পর থেকে তার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে, আমাকে সেই নিয়ে যাক। আচ্ছা বেশ, তাই চলো। দুজনে মিলে মরিচ গাছটি তুলে নদীর জলে নিয়ে গেল। এবার কি করবে? আমাকে কিছু সময় নদীর জলে ডুবিয়ে রাখো। এ কি করলে তুমি মরিচ গাছ? হায় হায়, আমার বউকে তুমি গাছের মরিচ বানিয়ে নিলে। এ কি করলে? যেমন কর্ম তেমনি ফল, ও ডোবের শাস্তি পেয়েছে। আজ থেকে আমার এই কাছে সারা জীবন ও মরিচ হয়ে ঝুলে থাকবে। আর তোমার কাছে থেকেও আমি সেই শক্তি কেড়ে নিলাম, যেটা তুমি মুখ দিয়ে বলার সাথে সাথেই ক্ষুব্ধ। এটা কি করলে বউ, এটা কি করলে? কেন এত লোভ করলে তুমি? কেন এত লোভ করলে বলো আমাকে। নিকুঞ্জপুর গ্রামে রমেশ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বাস করত। রমেশ মানুষের খেতে খামারে কাজ করে যে টাকা পেত, তাই দিয়ে তাদের সংসারটা কোনো রকমে পার হয়ে যেত। একদিন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে রমেশের পা ভেঙে গেল। সে বিছানায় পড়ে থাকায় তাদের সংসারে খুব অভাব দেখা দিল। আসো ঝাল পোড়া দিয়ে ভাত? না না, আমি এই ভাত খাবো না। রোজ রোজ ঝাল পোড়া দিয়ে ভাত খেতে আমার আর ভাল লাগে না মা। আজ এই ঝাল পোড়া দিয়ে খা মা, কাল মাছের পুকুরের ঘাট থেকে কচু তুলে এনে ঝোল ঝোল করে রান্না করব। না না মা, আমার কচু খেতে ভাল লাগে না। গুড্ডু, দিয়া, সারা এদের বাড়িতে সব সময় মাংস থাকে মা, শুধু আমরাই ঝাল পোড়া কচু পোড়া দিয়ে ভাত খাই। আর কটা দিন কষ্ট কর মা, আমি তো প্রায় সুস্থ হয়ে গেছি। আর কদিন পর থেকে তোকে রোজ মাংস দিয়ে ভাত দেব। মা মা, আমাকে একটা সিপ বানিয়ে দাও না মা, আমি রোজ মাঠ পুকুর থেকে মাছ মেরে আনবো আর তুমি ঝোল করে দেবে মা। পাগলি মেয়ে আমার, বাড়িতে আছে একটা সিপ, এই নে, একটু খেয়ে নে, পরে না হয়ে যাস। কোন রকম ভাত দুটো খেয়ে মনের আনন্দের ছিপ নিয়ে সাথে মাঠ পুকুরে চলে গেল মাছ ধরতে। অনেক সময় ছিপ নিয়ে বসে থাকার পরেও যখন একটাও মাছ ছিপিতে উঠল না, তখন তার মনটা খারাপ হয়ে গেল। ধ্যাৎ, একটাও মাছ বাঁধলো না। কত আশা করেছিলাম মাছের ঝোল দিয়ে ভাত খাবো, সেটাও হলো না। মাছ খেতে কি খুব মন চাইছে রে দিদি ভাই? হ্যাঁ গো ঠাম্মা, আমার বাবা তো অসুস্থ, তাই মা রোজ শালপোড়া দিয়ে ভাত খেতে দেয়। কিন্তু ঠাম্মা জানো, শালপোড়া দিয়ে ভাত খেতে আমার একদম ইচ্ছে করে না। ও মা, তাই নাকি রে? তুই কি মাছ দিয়ে খেতে ভালোবাসিস দিদি ভাই? আমার তো সব মাছই ভালো লাগে ঠাম্মা, তবে চিংড়ি মাছ আমার খুব প্রিয়। তাই নাকি? আচ্ছা বেশ, রোজ আমার সাথে এখানে এসে গল্প করবি আর এই পুকুর থেকে মাছ নিয়ে যাবি, কেমন? তুমি সত্যি বলছো ঠাম্মা? আমি রোজ মাছ খেতে পারবো? কিন্তু তুমি কি? তোমাকে তো আগে কখনো দেখিনি ঠাম্মা। পাগলি মেয়ে, আমি সবার কাছে যাই না রে দিদি ভাই। তবে শোন, তুই যে আমার সাথে গল্প করলি,
সেটা কিন্তু কাউকে বলবি না। না 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 ঠাম্মা, বলবো না কো। আচ্ছা বেশ, এবার তোর ছিপটা ফেল, দেখ এবার মাছ বাঁধে নাকি। সাথী পুকুরে কয়েকবার ছিপ ফেলানোর সাথেই বড় বড় কয়েকটা মাছ বাঁধলো। ওমা, সে কি গো বুড়িমা, এত বড় মাছ! কি মজা কি মজা, আজ মাছের ঝোল দিয়ে ভাত খাবো। পাগলি মেয়ে, আচ্ছা আজ তাহলে বাড়ি ফিরে যা, কাল আবার আসিস। সাথী খুশি মনে মাছগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। পরদিন সাথী মন খারাপ করে পুকুর পাড়ে ছিপ নিয়ে বসে রইল। কি গো, আজ আমার দিদি ভাইয়ের মনটা বড্ড খারাপ দেখছি যে, কি হয়েছে আমাকে বলা যাবে? আহা, কাঁদছিস কেন রে, বলবি তো সেটা। ঠাম্মা জানো, আমার বাবা না খুব অসুস্থ হয়ে পড়েছে। বাড়িতে কোনো খাবার নেই। খাবারের জন্য বাবা দিন দিন আরো অসুস্থ হয়ে পড়েছে। মাস পাশের বাড়িতে কাজ করতে গিয়েছিল, কিন্তু তারা কাজ করিয়ে কোনো খাবার দেয়নি। ও মা, তাই নাকি? কাঁদিস না মা, শোন, বিপদের সময় আমাদের ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধর দিদি ভাই, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না ঠাম্মা। এই নে দিদি ভাই, তোকে আর রোজ রোজ মাছ ধরতে আসতে হবে না। এই দুটো চিংড়ি নিয়ে যা, তোদের বাড়িতে চাষ কর, দেখবি এই দিয়ে তোদের সমস্যার সমাধান হয়ে যাবে। দুটো চিংড়ি আর কি বা দেবে গো ঠাম্মা? পাগলি মেয়ে, তুই আমায় ঠাম্মা ডেকেছিস, তোকে আমি কি জানো তেন জিনিস দিতে পারি? যা, বাড়িতে যা, নিশ্চিন্তে থাক। সাথী বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে সে তার মাকে সব কথা খুলে বলল। সব শুনে তার মা বলল, রেমা, বুড়িমা যখন চাষ করতে বলেছে তখন চাষ করেই দেখ না। তবে আমাদের বাড়িতে তো তেমন কোনো জায়গাও নেই চাষ করার, কোথায় চাষ করব? দাঁড়া মা, আমাদের ঘরে তো বেশ জায়গা আছে, ঘরের একপাশে চিংড়ি চাষ করব। আরে বাহ, আমার মেয়েটার মাথায় বুদ্ধি আছে বলতে হয়। এরপর তারা দুজন ঘরের একপাশে গর্ত করে পানি ভরাট করে চিংড়ি দুটো ছেড়ে দিল। তোরা আজ থেকে এখানেই থাক কালো চিংড়ি, এখানে তোদের থাকতে কোনো অসুবিধে হবে না। দেখ, বেশ বড় জায়গা আছে। মা সাথী, ওদের জন্য তো খাবারেরও ব্যবস্থা করতে হবে। আমাদের নিজেদের ঘরেই তো কোনো খাবার নেই, ওদের খাবার এনে দেব কোথা থেকে বল দেখিনি? আমাদের জন্য চিন্তা করা লাগবে না গো, তোমরা নিশ্চিন্তে থাকো, আমরা আমাদের খাবারের ব্যবস্থা ঠিক করে নেব। ও মা, তোমরা কথা বলতে পারো বুঝি? মা দেখেছো, ঠাম্মা আমাদের জাদুর কালো চিংড়ি দিয়েছে, আমাদের সাথে কথা বলছে দেখো। হ্যাঁ রে মা, চল এবার খেয়ে ঘুমিয়ে পড়বি, অনেক রাত হয়ে গেছে যে। সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়ল। এদিকে এক চিংড়ি অপর চিংড়িকে বলল, শোন, বুড়িমা তো আমাদের পাঠিয়েছে এদের সাহায্য করার জন্য। এদের ঘরে তো কোনো খাবার নেই, আজ আমরা আমাদের জাদুর সাহায্যে এই পুকুরের কালো চিংড়িতে পরিপূর্ণ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, আমরা যদি এই পুকুর ভর্তি চিংড়ি দিই তবে এরা সকালে উঠে খুব খুশি হবে। চিংড়ি দুটো তাদের জাদু শক্তি দ্বারা পুকুর ভর্তি চিংড়ি দিল। পরদিন সকালে সাথী এটা দেখে তো খুব অবাক হলো। এত চিংড়ি এক রাতে, এত চিংড়ি এলো কোথা থেকে? ও মা, মা কত বড় বড় চিংড়ি! দেখে যাও মা, এদিকে এসো, দেখে যাও মা, দেখে যাও। কিরে মা, ডাকছিস কেন? মা এদিকে দেখো। ও মা, এটাও কি সম্ভব নাকি? এত চিংড়ি! আমি জানতাম মা, বুড়িমা যে তোকে ভালোবেসে চিংড়ি দুটো দিয়েছে,
নিশ্চয়ই এর ভেতরে কোনো মঙ্গল আছে রে মা। মা, আমি হাটে কিছু চিংড়ি বিক্রি করে কিছু চাল কিনে আনি মা, আর তুমি এখান থেকে চিংড়ি নিয়ে মালাইকারি রান্না করো। আজ মজা করে ভাত খাবো মা। আচ্ছা রে মা, যা তাড়াতাড়ি ফিরে আসিস। অনেক দিন পর তোর সামনে ভালো কিছু খাবার দিতে পারবো, এটা ভাবতেছি আমার খুব খুশি লাগছে রে মা। সাথী সেখান থেকে কিছু চিংড়ি নিয়ে হাটে বিক্রি করতে গেল। কি রে, এই মেয়ে, তোর এই চিংড়িগুলো এমন কালো কেন? এমন কালো চিংড়ি খাওয়া যায় কি? এটা আমাদের বাড়িতে চাষ করা গো কাকু, বাড়িতে নিয়ে খেয়ে দেখো, অন্য চিংড়ির সেটা খুব মজা হবে। আচ্ছা বেশ, তাহলে আজ 1 কিলো দে, ভালো না লাগলে কিন্তু ফিরিয়ে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে কাকু। কিছু সময় বাদেই সাথীর সব কালো চিংড়িগুলো বিক্রি হয়ে গেল। সে বাড়িতে চাল নিয়ে ফিরে এলো। রান্না শেষ করে যখন তারা খেতে বসলো, মা, এই মাছ তো ভীষণ সুস্বাদু মা, আমাকে আরো কয়টা চিংড়ি দাও মা। ও মা, বাবাকে কয়টা চিংড়ি ধরে দাও তো মা, বাবা তো অসুস্থ। দেব মা, দেব, তোদের সবাইকে দেব। পরদিন সকালে রমেশ ঘুম থেকে উঠে দেখল তার নিজের পা নাড়াচাড়া করতে পারছে। এ কি, আমার পাটা কি ভালো হয়ে গেল? আমি তো পা নাড়াতে পারছি, দেখি তো হেঁটে। বাবা, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না রে মা, এ যে সত্যি, এতদিন পরে যে আমি আবার আগের মতো হাঁটতে পারছি রে মা। হ্যাঁ বাবা, এই সব ওই কালো চিংড়ির জন্যই সম্ভব হয়েছে। হ্যাঁ রে মা, ওদের ভেতরে বোধহয় আলাদা একটা শক্তি আছে। তোর আর কষ্ট করতে হবে না, আজ থেকে আমি হাটে যাব এই চিংড়িগুলো নিয়ে। সেদিন রমেশ পুকুর থেকে চিংড়ি মেরে হাটে বিক্রি করতে গেল। সেই দিন দেখতে দেখতে রমেশের চিংড়ির দোকানে ভিড় জমে গেল। কি চিংড়ি বিক্রি করছো গো রমেশ বাবু? এটা যেমন স্বাদ তেমন গুণ আছে এই কালো চিংড়িতে। আমার বাতের ব্যথাটা একেবারে চলে গেছে তোমার এই চিংড়ি খেয়ে। হ্যাঁ গো দাদা, তোমার এই কালো চিংড়ি দেখে আমার গিন্নি তো খুব বকাঝকা করতে লাগলো। পরে রান্না করে খেয়ে তার আমাশয় রোগ সেরে গেছে আর খুব স্বাদ পেয়েছে। আজ বলেছে আমি যেন যতটুকু পারি তোমার এই চিংড়িগুলো নিয়ে যাই। হ্যাঁ দাদা, এই চিংড়ির বিশেষ গুণ আছে, কালো দেখলে কি হবে। দেখতে দেখতে রমেশের সব চিংড়ি বিক্রি হয়ে গেল। রমেশের এই কালো চিংড়ির কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। মানুষ গাড়ি নিয়ে এসে রমেশের বাড়ি থেকে চিংড়ি নিয়ে যেতে লাগলো। মারে, আমাদের এই চিংড়ির খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। বিধাতা আমাদের সাহায্য করছে, আমাদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। হ্যাঁ গো, এই সব ওই বুড়িমার জন্যই হয়েছে। আমার প্রশংসা করছিস তোরা? এইসব তোদের জন্যই সম্ভব হয়েছে, কারণ তোরা খুব কষ্ট করেছিস, কষ্টের সাথে ধৈর্যও ধরেছিস, আর তাই তো তার ফলও পেয়েছিস রে। ঠাম্মা, তোমায় অনেক ধন্যবাদ। জানো ঠাম্মা, তোমার এই কালো মাছগুলো খেয়ে কত মানুষ সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, সুস্থ তো হতেই হবে, এটা তো বুড়িমায়ের জাদুর মাছ। বুড়িমায়ের ভালোবাসা আছে আমাদের সাথে।